প্রিয় শিক্ষার্থী, যারা এসএসসি এবং সমমানের পরীক্ষায় অবতীর্ণ হয়েছ, ইতিমধ্যে তোমাদের পরীক্ষার বড় অংশ শেষ হয়ে গেছে। এখন শুধু ব্যবহারিক পরীক্ষা বাকি আছে। এই সময়টা তোমাদের জন্য কত গুরুত্বপূর্ণ তোমরা নিজেরা বুঝতে পারছো না। পরীক্ষা দিয়ে অনেকেই হাওয়ায় ভাসবে। তারা মনে করবে যে পরীক্ষাতে একটা দিয়েই দিলাম, এখন আর আমাকে ধরে কে। এই হাওয়ায় ভাসো, কিন্তু সেটা একটি সীমিত সময়ের জন্য, কয়েকদিনের জন্য। তারপরে আবার তোমাদের মাটিতে নামতে হবে। কারণ জীবন যুদ্ধে তুমি যদি সফল হতে চাও, তাহলে পরবর্তী ধাপের প্রস্তুতি এখন থেকেই কিন্তু আরম্ভ করতে হবে। অর্থাৎ এইচএসসি শ্রেণীর প্রস্তুতি এখন থেকেই তোমাদের শুভ আরম্ভ করতে হবে। তা না হলে অন্যরা যারা এখন থেকে আরম্ভ করবে, আর যারা ভাবছো পরীক্ষা দিলাম, ব্যবহারিক পরীক্ষা হোক, পরীক্ষার ফল হোক, তারপরে কোথায় ভর্তি হই, তারপরে পড়াশোনা শুরু করব, এর মধ্যে দেখবে তোমার বন্ধুরা তারা অনেক দূর এগিয়ে গেছে। তখন তুমি কিন্তু জীবনের দৌড়ে পিছিয়ে পড়বে। তো সবাইকে আমি শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আমি নূরে মোস্তফা বাবু, বরাবরের মতোই। আর সেই সাথে মনে করিয়ে দিচ্ছি যে তোমাদের সিদ্ধান্তটা তড়িৎ নিতে হবে। কারণ যারা এরকম সিদ্ধান্তহীনতায় ভুগবে তারাই কিন্তু পিছিয়ে পড়বে। যারা পরীক্ষা অংশগ্রহণ করেছো, তাদের ব্যবহারিক পরীক্ষা হয়তো বাকি আছে, কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। ব্যবহারিক পরীক্ষা শেষ করো, শেষ করে তোমরা কয়েকদিন ঘোরাফেরা করো। এখন মধুমাস, বাংলার যেগুলো ফল সেগুলো পেকেছে, এগুলোর স্বাদ গ্রহণ করো। দাদাবাড়ি, নানাবাড়ি বা কোনো ভ্রমণ স্পটে, কোনো ঐতিহাসিক জায়গায়, কোনো প্রাকৃতিক নিসর্গে নিজেকে কয়েকদিন একটু হাওয়া বাতাস ঘুরে এসো, কোনো সমস্যা নেই। কিন্তু সিদ্ধান্তটা তোমাকে নিতে হবে যে এই ঘুরে আসার পরে আমি কি করব। আমি কি অপেক্ষা করব আমার রেজাল্ট বের হওয়ার, ভর্তি হওয়ার, ইত্যাদি ইত্যাদি? তাহলে সেই ফর্মুলাটাই এবার আমি তোমাদের বলছি একজন বাংলা শিক্ষক হিসেবে। এসএসসির বাংলার মতো কিন্তু এতটা সহজ নয়, অপেক্ষাকৃত কঠিন। বাংলা প্রথম পত্র তোমাদের প্রথম বর্ষে পড়তে হবে। যদি তাই হয়, তাহলে প্রথম বর্ষের প্রথম পত্র তোমরা যে পড়বে, এর সিলেবাসটা কি তোমাদের জানা দরকার। এবং তুমি বাংলা বিষয়ে অবশ্যই জানো যে এর মধ্যে গল্প থাকে, গদ্য পদ্য থাকে, নাটক উপন্যাস থাকে। এখন এইগুলো যদি আগে থেকে তুমি একটু পড়ে রাখো, মানে ওরকম করে পরীক্ষার জন্য ব্যাপক প্রস্তুতি তা না। তোমার ব্যবহারিক পরীক্ষাটা শেষ হলো, এক সপ্তাহ বেরিয়ে এলে, বেড়াও, এটাও দরকার জীবনের জন্য, ওটাও শিক্ষার অংশ। তারপরে এক সপ্তাহ তুমি যে বেড়াবে, যখন বাসে থাকবে, ট্রেনে থাকবে, তখন সময়টা কি করে কাটবে? ফেসবুকে আজে বাজে দৃশ্য দেখে সময় নষ্ট না করে তুমি যদি তোমার এইচএসসি শ্রেণীর যে বাংলা প্রথম পত্র বই, সেখানকার দুটো গল্প পড়ো, একটা কবিতা পড়ো, তুমি কিন্তু এক ধাপ এগিয়ে থাকবে। তো তোমাদের জানিয়ে দিয়ে রাখি, ইন্টারমিডিয়েটের প্রথম বর্ষের যে সিলেবাসটা, সেটা হচ্ছে প্রথম বর্ষে আমরা প্রথম পত্র পড়ব। এখানে 12টি গদ্য পাওয়া যাবে, 12টি পদ্য পাওয়া যাবে। এই যে আমরা স্লাইডে দেখাচ্ছি, প্রথমে আমরা গদ্যগুলো দেখাচ্ছি। যদি গভর্নমেন্ট সিলেবাস পরিবর্তন না করে, তাহলে এগুলোই তোমার অপরিবর্তিত থাকবে। আর কোনো কারণে যদি সরকার সিদ্ধান্ত নিয়ে 2-1টি গদ্য পদ্য পরিবর্তন করে, সেটি কিন্তু আমরা নতুন করে পড়ে ফেলতে পারবো। আর পরিবর্তন তো সবগুলো হবে না, হলে 2-1টি পরিবর্তন হবে। তাহলে এই যে গদ্য, 12টি গদ্য, এরপরে আমরা পেয়ে যাব আমাদের 12টি পদ্য। 12টি পদ্যের পরে আমরা এরপরে পেয়ে যাব নাটক উপন্যাস। তো নাটক উপন্যাস এগুলোও কিন্তু আমাদের পড়তে হবে। তো এক্ষেত্রে আমি তোমাদের একটা পরিকল্পনা নিয়ে উপস্থিত হয়েছি আজ তোমাদের জন্য। সে পরিকল্পনাটা হলো যে এই 12টি গদ্য, 12টি পদ্য, নাটক উপন্যাস তোমরা মেট্রিক বা সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করেছো। এখন তো মেট্রিক বলা ভুল হলো, এসএসসি সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, এই পরীক্ষায় তোমরা অংশগ্রহণ করেছো। আর সমমান দাখিল বা অন্যান্য এই পরীক্ষায় অংশগ্রহণ করেছো। এই পরীক্ষাটা যখন শেষ হবে, প্রিয় শিক্ষার্থী, এই পরীক্ষার খাতা মূল্যায়ন, ফল প্রকাশ হলে অনেকের ফল ভুল হয়, খাতায় নম্বর গুনতে ভুল হয়েছে, বা পরীক্ষা যেমন দিয়েছো তেমন নম্বর পাওনি। এইগুলো কিন্তু রিভাইজ করার জন্য গভর্নমেন্ট পুনর্নিরীক্ষণের একটা সময় দেয়। তুমি আবেদন করতে পারবে। সেই আবেদন করে আবার যাদের রেজাল্ট পরিবর্তন হবে অথবা হবে না, সেটা কিন্তু আরেকবার রেজাল্ট প্রকাশিত হয়। প্রকাশিত হওয়ার পরে কলেজগুলোতে গভর্নমেন্ট ভর্তির একটা বিজ্ঞপ্তি প্রকাশ করে। সেই ভর্তির বিজ্ঞপ্তিটা সারা দেশে একযোগে প্রকাশিত হয় এবং আবেদনের একটা ডেট থাকে যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত আমাকে আবেদন করতে হবে। তোমরা প্রথমবার আবেদন করবে যারা কলেজ পাবে না, তোমার কাঙ্ক্ষিত কলেজ, দ্বিতীয়বার আবেদন করবে। দ্বিতীয়বার আবেদন করেও যারা কাঙ্ক্ষিত কলেজ পাবে না, তারা তৃতীয়বার আবেদন করবে। এইভাবে 3 ধাপে আবেদন এবং কলেজে ভর্তি হওয়ার পরে সরকার একটা
তারিখ ঘোষণা করে যে অমুক তারিখ থেকে সারা দেশে একযোগে এইচএসসি প্রথম বর্ষের ক্লাস শুভ আরম্ভ হবে। এই যে লম্বা সময়টা, তাহলে পরীক্ষা পরবর্তী তোমার খাতা মূল্যায়ন, ফল প্রকাশ, ফল পুনর্নিরীক্ষণ, ভর্তি বিজ্ঞপ্তি একবার, দুইবার, তিনবার, এরপরে ভর্তি, এরপরে গভর্নমেন্ট কিন্তু ক্লাসের তারিখ ঘোষণা করবে। এই যে একটা লম্বা সময়, এই কাজগুলো হতে হতে প্রায় 3 থেকে 4 মাস সময় লেগে যাবে। এই 3-4 মাস সময় তুমি কি করবে? ঘুরে বেড়াবে? যে অনেক তো কষ্ট করে পরীক্ষা দিলাম, তাহলে এখন একটু আড্ডাবাজি করি। আড্ডাবাজি করো, লিমিটেড টাইম, তারপরে তো আর সম্ভব না। সুতরাং তোমাকে আবার 1 সপ্তাহ দাদাবাড়ি নানাবাড়ি বেড়াও, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবন, দেশে বিদেশে যেখানে খুশি বেড়াও, তারপরে তোমাকে আবার ফিরে আসতে হবে তোমার প্রকৃত কাজে। কারণ ছাত্রানাং অধ্যয়ন তপ, তোমার অধ্যয়নটাই তপস্যা, সেই তপস্যায় তোমাকে ফিরতে হবে। তো আমরা যদি এই সময়ে ইন্টারমিডিয়েটের এই বাংলা গদ্য পদ্যগুলো আমরা যদি পড়ে ফেলি, তো একটা সাবজেক্ট যদি তোমার পড়া হয়ে যায় কলেজ শুরু হওয়ার আগেই, তাহলে তুমি কতটা এগিয়ে থাকবে একবার নিজে নিজে ভাবো তো। আর যদি এই কাজটা না করো, সময় কিন্তু চলেই যাবে কোনো না কোনোভাবে মুভি দেখে, আড্ডা দিয়ে, হইচই করে, ফেসবুক টিপে। বিশেষ করে ফেসবুক তো এখন সামাজিক ব্যাধিতে রূপান্তরিত হয়েছে। এইগুলো করতে করতে দেখবে যে তোমার সময়গুলো কিন্তু চলে যাচ্ছে। যারা সচেতন তারা শিক্ষকের কথা বা গুরুজনের কথা বা অভিজ্ঞতার কথা শুনে তারা কিন্তু সময়টাকে কাজে লাগাবে। এই 12টি গদ্য, 12টি পদ্য এবং একটি নাটক উপন্যাস যদি তুমি এই 3 থেকে 4 মাস, সপ্তাহে 3 দিন, সব দিন নয়, 7 দিনের মধ্যে তুমি যদি 3 দিন সময় বের করো, 2 ঘন্টা করে, যে আমি একটা ইন্টারমিডিয়েটের বই থেকে আজকে 2 ঘন্টায় আমি একটা গদ্য পড়ব। প্রথমেই কী আছে? বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমের লেখা হয়তো তোমরা এর আগেও পড়েছো, তাহলে বঙ্কিমের জীবনীতে সংক্ষিপ্ত জানাই আছে। এখন এই প্রবন্ধটি যদি তুমি পড়ে ফেলো, এটা একটা ছোট প্রবন্ধ, তোমাকে এটা পড়তে সর্বোচ্চ 30 মিনিট সময় লাগবে। এরপরে আর টিকা ব্যাখ্যা যেগুলো আছে সেগুলো যদি তুমি পড়ো, তাহলে সব মিলিয়ে এর পেছনে 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টার সময় যদি ব্যয় করো, একদম মানে ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্ট। তাহলে সপ্তাহে 3 দিন করে তুমি যদি এই বিষয়গুলো যদি তুমি পড়ো, তাহলে তুমি দেখবে যে তোমার কলেজের ক্লাস শুরু হওয়ার আগেই তুমি কিন্তু একটা সাবজেক্ট কমপ্লিট করতে পেরেছো। যেহেতু এইগুলো পড়ার জন্য আহামরি কোনো সহযোগিতার প্রয়োজন নাই, কারণ বাংলা আমাদের মাতৃভাষা, আমরা সবাই পড়তে পারি। 2-4টে শব্দ হয়তো বুঝি না, সেটা কিন্তু গদ্যপদ্যের শেষে শব্দার্থ টিকা ব্যাখ্যার মধ্যে দেয়া থাকে। তারপরে যদি 2-একটা শব্দ না বুঝি, সেটা আমাদের কাছে অভিধান আছে, তারপরে গুগল মামা আছে, উইকিপিডিয়া আছে, অথবা আমাদের শিক্ষক মণ্ডলী আছেন, তাদের সহযোগিতা নিয়ে তুমি কিন্তু পড়তে পারবে। সুতরাং যারা সচেতন শিক্ষার্থী, তাদের প্রতি আমার অনুরোধ, তোমরা এই বিষয়টি অবশ্যই ইতিবাচক অর্থে গ্রহণ করবে। আমি যেভাবে বলছি হুবহু এইভাবেই হতে হবে তা না, তোমার সুবিধা অনুযায়ী একটু তুমি আগ পিছ করে নেবে বা কম বেশি করে নেবে, কিন্তু যে কোনোভাবে তুমি শিডিউলটাকে রাখো। কারণ বিশেষ করে তোমরা যারা বিজ্ঞানের শিক্ষার্থী, তারা কিন্তু এই বাংলার পেছনে সময় দেওয়ার সময় পাবে না। ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এইগুলোর চাপে তুমি চ্যাপ্টার হয়ে থাকবে। তখন দেখবে যে আলাদা করে বাংলা পড়ার আর সময় পাচ্ছ না, পরীক্ষার আগে এসে মানে একটা বিরক্তির বিষয়ে পরিণত হয়ে যায়। সুতরাং এখন এই অবসর সময়টাকে তুমি যদি কাজে লাগাও, তাহলে তোমার জন্য এটা দারুণ একটা ফল দেবে, দারুণ একটা ইতিবাচক ফল দেবে, বেনিফিট দেবে। তুমি দেখবে তোমার এই পড়াগুলো তো হয়েই আছে, ক্লাসে যাবে, কলেজে স্যার লেকচার দেবে, ম্যাডাম লেকচার দেবেন, তুমি আরও ক্লিয়ার হয়ে যাবে। সুতরাং তোমার জন্য এটা অবশ্যই দারুণভাবে উপকারে আসবে। তো আমরা দেখি কি কি গদ্য আছে। বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটি রয়েছে অপরিচিতা, রবীন্দ্রনাথের গল্প, সাহিত্যে খেলা, প্রমথ চৌধুরী, বিলাসী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারপরে অর্ধাঙ্গী, যৌবনের গান। এই যে তোমরা এখান থেকে এগুলো দেখে নেবে। আর কবিতা কি কি আছে? কবিতাও কিন্তু এই যে দেখো আমাদের 12টি কবিতা আছে। ঋতুবর্ণন, বিভীষণের প্রতি মেঘনাদ, এভাবে 12টি কবিতা আছে। তোমাদের এসএসসির যেমন শর্ট সিলেবাস ছিল, ইন্টারমিডিয়েটে কিন্তু আর শর্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। সুতরাং এগুলো তোমাদের প্রত্যেকটা পড়তে হবে। এরপরে কি আছে? আমাদের নাটক উপন্যাস। সিকান্দার আবু জাফরের নাটক আছে সিরাজউদ্দৌলা, আর উপন্যাস সৈয়দ অলিউল্লাহর লাল সালু। এইগুলো তোমাদের পড়তে হবে। প্রিয় শিক্ষার্থী, আমি পরবর্তী ক্লাসে এই প্রত্যেকটি গদ্য এবং পদ্য তোমাদের আমি একটু আলোচনা করব, মানে আলোচনা করবে ধরনগুলো কী, কারণ আমরা জানি না যে কোন
কোন গদ্যটি প্রবন্ধ, কোন গদ্যটি ছোট গল্প, এগুলোকে আমরা গুলিয়ে ফেলি। অনেক শিক্ষার্থী তারা গল্পকে প্রবন্ধ লিখে ফেলে, প্রবন্ধকে গল্প লিখে ফেলে, এই জাতীয় ভুল করে। আবার কবিতার মধ্যেও ধরন আছে, কোনোটি হচ্ছে সংলাপধর্মী কবিতা, কোনোটি রূপক সাংকেতিক কবিতা, কোনোটি গদ্য ছন্দের কবিতা, কোনোটি সনেট জাতীয় কবিতা। এইগুলো না জানলে ছেলেমেয়েরা বিভ্রান্তিতে পড়ে। তো আমি পরবর্তী ক্লাসে এগুলো সম্বন্ধে তোমাদের বর্ণনা দেব। তো আপাতত যারা পরীক্ষায় দিয়েছো বা পরীক্ষায় দিচ্ছ, পরীক্ষা এখনও শেষ হয়নি, তোমাদের ব্যবহারিক পরীক্ষা কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। শেষ হয়ে গেলে তোমরা এই পরামর্শটি গ্রহণ করতে পারো যে কলেজ শুরু হওয়ার আগেই তুমি তোমার বাংলা প্রথম পত্রের কোর্সটাকে কিন্তু সমাপ্ত করে ফেলতে পারো মোটামুটিভাবে। তারপরে ক্লাস হবে, 1 বছর ধরে ফার্স্ট ইয়ারের ক্লাস হবে, আমরা বারবার সেগুলোকে রিভাইজ করার সময় পেয়ে যাব। এই কাজ যদি করো, এই কথা যদি মানো, তাহলে আমি তোমাকে নিশ্চয়তা দিচ্ছি তুমি এক ধাপ এগিয়ে থাকবে। একটি সাবজেক্ট কমপ্লিট হওয়া মানে তোমার মাথায় অনেক চাপ কমবে, তোমার সময় বাঁচবে, তুমি এই সময়টা কিন্তু তোমার অন্য বিষয়ের প্রতি তুমি তখন দিতে পারবে বা অন্য বিষয়ে আরও বেশি মনোযোগী হতে পারবে। এবং এই যে বাংলা প্রথম পত্র তুমি আগেই পড়ে রেখেছো, এই জন্য তোমার কিন্তু আত্মবিশ্বাসও মানে তুঙ্গে থাকবে। আর আত্মবিশ্বাস থাকলে সেই মানুষ কিন্তু দ্রুত এগিয়ে যায়। তো প্রিয় শিক্ষার্থী, সবাই ভালো থাকো, সুন্দর থাকো। আর ইন্টারমিডিয়েটের বাংলা প্রথম পত্রের পড়াটা এখন থেকেই আরম্ভ করে দাও। একটু ঘুমানোর সময় বইটা কাছে নিয়ে একটা গল্প পড়লাম, একটা অবসর সময় কাটছে না, বইটা একটু পাশে নিয়ে একটা কবিতা পড়লাম, এভাবেই দেখবে এক সময় তোমার পড়াটা হয়ে গেছে। তো সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সবাইকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। শুভ বিদায়।